আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর নতুনভাবে শুরু করতে যাচ্ছি। সেই নতুনভাবে শুরু করার এর আগে অনেকবার চেষ্টা করেছি, আ কন্টিনিউ করা হয় নাই। আজকে আবার নতুনভাবে শুরু করার চেষ্টা করতেছি। সেই আ জায়গা থেকে সেটা হচ্ছে যে নতুনভাবে শুরু করব নতুন সিলেবাস ২০২৬ সালে যারা পরীক্ষা দিবে অর্থাৎ এবার যারা ক্লাস 10 এ তাদের জন্য রয়েছে আমাদের ১১ অধ্যায়টা যেটাকে বলা হচ্ছে মূলত মূল বিষয়টা এখানে বলা হচ্ছে অনুপাত সমানুপাত এবং অনেক স্কুলে এই নবম শ্রেণীতেও অর্ধবার্ষিকী তো শেষ হইলো। নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষায়ও এই ১১ অধ্যায়টাকে অন্তর্ভুক্ত করা হবে বার্ষিক পরীক্ষার জন্য। সুতরাং সেটাই ২ জায়গা থেকে বা ২ ক্লাসের কথা চিন্তা করেই কিন্তু এই ১১ অধ্যায়টা উপর ক্লাসটা নেওয়ার চিন্তা ভাবনা করলাম। সেই জায়গা থেকেই শুরু করব আরকি। এখানে এই অধ্যায়টার নাম হচ্ছে আ অনুপাত সমানুপাত। তো এখন অনুপাত সমানুপাত আমরা ক্লাস 7 এ পড়ে আসছি। সেটা ছিল পাটিগণিতে। তো এখানে আমাদের আছে বীজগণিতে। যার কারণে এটার নামকরণ করা হয়েছে এই ১১ অধ্যায়টা। আম এটা হচ্ছে অধ্যায় ১১, অধ্যায় একাদশ। একাদশ বা ১১ অধ্যায়। আর নাম হচ্ছে আমাদের বীজগাণিতিক রাশি, বীজগাণিতিক অনুপাত সমানুপাত, বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনি যে স্কুলে পরীক্ষা তো আছে। আপনি এখান থেকে দেখবেন যে ভবিষ্যতে যখন কোনো পরীক্ষা-নিরীক্ষা দিতে যাবেন, মোটামুটি এখান থেকে ২-১ টা প্রশ্ন আপনি এমসিকিউ তে কমন পেতে পারেন বা আপনি পরীক্ষার ক্ষেত্রে আপনি পাবেন। যদি প্রশ্ন কখনো যারা প্রিপারেশন নিচ্ছেন যদি কখনো তাদের সামনে এসে যায় তাহলে অবশ্যই আপনারা দেখবেন যে এখান থেকে ২-১ টা নৈবেতিক প্রশ্ন এসেই যায়। তো যারা আছেন তারাও একটু দেখবেন। আর হলো যারা নতুন স্টুডেন্ট যাদের আছেন মূলত তারা একটু ভালো করে খেয়াল করবেন আরকি। এখানে হচ্ছে অনুপাত সমানুপাতের যে বিষয়টা আছে সেখানে আমাদের এখানে কিছু মূল শব্দ আছে বা টপিকস আছে। সেই টপিক গুলোর মধ্যে বলা হচ্ছে ১ম এ হবে যেমন বলা হচ্ছে আগে অনুপাতটা কি সেটা একটু আমরা জানবো। তারপর হচ্ছে সমানুপাত, তারপর হচ্ছে ক্রমিক সমানুপাত, ক্রমিক সমানুপাত, তারপর হচ্ছে ধারাবাহিক অনুপাত, ধারাবাহিক অনুপাত। এই কয়েকটা জিনিস মোটামুটি আমাদের এখানে সবচেয়ে বেশি আলোচনায় আসবে। আর এখানে আরেকটা বিষয়টাকে গুরুত্ব দেওয়া হয়েছে যে অনুপাত বা সমানুপাতের আমাদের কিছু ধর্ম বা বৈশিষ্ট্য আছে সেই সমানুপাতের ধর্ম বা রূপান্তর বলা হচ্ছে আর কি। রূপান্তর বা যেটাই বলি না কেন ধর্ম যেটাই বলি না কেন এখানে কিছু বৈশিষ্ট্য বা ধর্ম আছে সেই ধর্মগুলো সম্পর্কে আমরা এখানে আলোচনায় শিখবো। এর আগে হয়তো আপনারা শুনেছেন যখন আমরা সেট ফাংশনে কিছু অঙ্ক করতে গেছিলাম তখন একটা কথা আসছিল যোজন বিয়োজন করতে হয়েছে কোনো একটা অঙ্কে গিয়ে সেট ফাংশনে সেই যোজন বিয়োজনের ধারণা কিন্তু মূলত আমাদের এই বীজগণিতিক রাশি যেটা বা বীজগণিতিক অনুপাত সমানুপাতের যে অধ্যায়গুলোতে আছে সেখানে আমাদের এই বিস্তারিত ভাবে জানবো যে আসলে যোজন বিয়োজনটা কি। তখন হয়তো বা এমনিতে পড়ছি বা স্যার বলছে বা আমরা বলছিলাম হয়তো বা অতটুকু এই পর্যন্তই, কিন্তু আসলে বীজগণিতিক রাশি এখানে যে যোজন বিয়োজনের যে কথাটা আসছে সেটা কিভাবে আসছে বা কিভাবে এর কাজটা করতে হবে এই বিষয়গুলো। তো এখানে ওই ধর্মগুলোর মধ্যে আসছে আমাদের একান্তরকরণ, তারপর হচ্ছে বিপরীতকরণ বা ব্যস্তকরণ আর কি, বিপরীতকরণ বা ব্যস্তকরণ, তারপর হচ্ছে যোজন, তারপর হচ্ছে বিয়োজন এবং এই দুটো মিলে একসাথে হবে আমাদের যোজন বিয়োজন। এই বিষয়গুলো আমাদের এখানে আলোচনায় আসবে। তো মোটামুটি এই বিষয়গুলো যদি আমরা মোটামুটি ধারণা রাখতে পারি তাহলে আমাদের এখান থেকে যে নৈবেত্তিক বলি বা বিশেষ করে নৈবেত্তিকতা আমাদের কাজে লাগবে। আপনার বেসিকটা যদি ভালো না থাকে তাহলে কিন্তু আপনি
যত বেশি আপনাকে বেশি পরিশ্রম করতে হবে আর কি। এই জন্য চেষ্টা করবো আমরা বেসিকগুলোকে, সংজ্ঞাগুলোকে, বা যে আসলে গণিতের সংজ্ঞা বলতে উদাহরণ সহ রাখলে, উদাহরণ সহ যদি পড়া হয়, ব্যাখ্যা দেওয়া হয়, তাহলে আপনার বেশি মনে থাকবে আর কি। তো সেটাই আমরা করার চেষ্টা করব। এখন প্রথমে যে কথাটা বলা হচ্ছে অনুপাত, অনুপাতটা হচ্ছে আমরা ওই যে বললাম ক্লাস 7-এ পড়ে আসছি। বলা হচ্ছে একই জাতীয় এবং একই একক বিশিষ্ট। একই জাতীয় হলে একই এককটাও একই রকমের হবে। তো একই জাতীয় এবং একই একক বিশিষ্ট দুটি জিনিস, বস্তু বা যেটাই বলি না কেন, সেটা যখন তুলনা করা হবে তখন তাকে আমরা অনুপাত বলবো। বিষয়টা হচ্ছে এরকম, একই জাতীয় বা একই একক বিশিষ্ট দুটি বস্তুর মধ্যে বা দুটি জিনিসের যখন তুলনা করব তখন সেটাকে আমরা অনুপাত বলবো। এখন কথাটা হচ্ছে কেন বা কিভাবে এই কথাগুলো মানে এটাকে কিভাবে আমি উপস্থাপন করব। যেমন মনে করি এর বয়স, মনে করেন হচ্ছে এ একজন ব্যক্তি, এ ব্যক্তির বয়সটা কি হচ্ছে বি ব্যক্তির 3 গুণ। কয় গুণ? 3 গুণ। আচ্ছা, এখন আমরা এইভাবে চিন্তা করতে পারি যে উভয় পক্ষে এ দ্বারা ভাগ, বি দ্বারা ভাগ দিই, অথবা এই বিটাকে এর নিচে আমরা আনতে পারি, অথবা অন্যভাবে চিন্তা করতে পারি যে উভয় পক্ষে বি দ্বারা ভাগ দেই। যেমন এ ভাগ কত হচ্ছে বি, 3 গুণন বি, এখানে আমি বি দ্বারা ভাগ দিতে পারি সমাধানের নিয়ম অনুযায়ী। তো দেখা গেল এখানে এটা কাটাই গেল, তাহলে এখানে থাকলো কি এ, আর নিচে হচ্ছে কত বি, সমান হচ্ছে কত 3। এখন এই 3 এর নিচে কি আমরা 1 চিন্তা করতে পারি? যদি সেটাই হয়, এই ভাগটা কিন্তু একটা অনুপাত, এই ভাগটাকে তো আমরা কি করব অনুপাতে প্রকাশ করতে পারবো। এ ভাগ বি, তার মানে হচ্ছে কত 3:1। এই হচ্ছে আমাদের সেই অনুপাতের বহিঃপ্রকাশটা। অর্থাৎ এখান থেকে আবার কিভাবে অনুপাতটা তৈরি হলো। তো এখানে যে কথাটা বলা ছিল যে একজন আরেকজনের কত গুণ, 3 গুণ, সেটাকে আমরা অনুপাতে প্রকাশ করলাম। সেটা হচ্ছে কত এ অনুপাত বি সমান হচ্ছে 3:1। এখন যদি উল্টো পাশ দিয়ে বলি যে বি এবং এ এর অনুপাতটা কেমন হবে, তো সেই ক্ষেত্রে যেটা হবে উল্টে যাবে। উল্টে যাবে বলতে যে বৈশিষ্ট্যগুলো এগুলোর মধ্যে কিন্তু পড়ে যাবে আর কি। তাহলে এখানে হচ্ছে যেমন এই জায়গাটাতে হইলো আমাদের এখানে কত বললাম 1। এবার বি যদি উপরে যায়, এ যদি 1, এ যদি নিচে আসে, 1 যাবে উপরে, নিচে হবে কত 3। তাহলে এটাকে আমি কিভাবে লিখতে পারবো, বি অনুপাত এ সমান হবে 1/3। তো এইভাবেও আরেকটাকে অনুপাতকে প্রকাশ করা যাবে। এই হচ্ছে আমাদের সেই অনুপাতের প্রকাশ, বা আমরা কিভাবে এটাকে, যে কথাটা বললাম যে একজন আরেকজনের 3 গুণ, সেটাকে আমরা কিভাবে অনুপাতে প্রকাশ করতে পারি সেই বিষয়টা। আচ্ছা, এটা গেল অনুপাতের হিসাব। আরো অন্যভাবেও করা যায় বা বিভিন্ন ভাবে আছে। এটা গেল অনুপাত। এরপর হচ্ছে সমানুপাত। সমানুপাত মানে বলা হচ্ছে এখানে আমাদের 4টা। আচ্ছা, এখানে একটা কথা বলি, একটা হচ্ছে উত্তর রাশি, একটা হচ্ছে আমাদের পূর্ব রাশি। 1:3 এটাকে বলা হচ্ছে আমাদের পূর্ব রাশি, আর এটাকে বলা হচ্ছে আমাদের উত্তর রাশি। এই বিষয়টা আমাদের একটু খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে পূর্ব রাশি, এটা হচ্ছে আমাদের উত্তর রাশি। আচ্ছা, এবার এটা তো আমরা জানলাম, এবার জানবো আমরা সমানুপাত। এই সমানুপাতের ক্ষেত্রে আরেকটু বলি, ভগ্নাংশটাকে, অনুপাতটা কিন্তু আমাদের ভগ্নাংশে প্রকাশ করতে পারি। যেমন হচ্ছে 1:3, তার মানে হচ্ছে 1-এর নিচে 3 আমরা লিখতে পারি, বা 3:1, 3-এর নিচে 1, এভাবে আমরা লিখতে পারি। তবে এই অনুপাতগুলো কোনো একক থাকবে না বা একক থাকে না। কেন থাকে না? যেহেতু অনুপাত বা ভগ্নাংশ, সেহেতু হিসেবে এটাকে কাটাকাটি, এককগুলো কাটাকাটি করা যায়, সেই জায়গা থেকে বলা হয় অনুপাতের কোনো একক থাকে না। অথবা অনেক সময় যে বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন বলবে যে নিচের কোনটা সঠিক, সেক্ষেত্রে বলবে যে অনুপাতের একক থাকে কি না। এটা একটা কিছু স্টেটমেন্ট বা কোনো রোমান সংখ্যা 1, 2, 3 দিতেই পারে। সেক্ষেত্রে খেয়াল রাখবো যে অনুপাতের কোনো একক থাকে না। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের সমানুপাত। সমানুপাতটা হচ্ছে এরকম, এখানে আমাদের 4টে রাশি থাকবে। তো সমানুপাত যদি আমরা এইভাবে একটু ভাঙাই যে সমানুপাত, আর যদি আমরা মোটামুটি সন্ধি বিচ্ছেদ করে নিই, সমানুপাত যদি সন্ধি বিচ্ছেদ, সেটা হচ্ছে সমান
যোগ অনুপাত এরকম হতে হবে আর কি। অর্থাৎ অনুপাতগুলো কি হবে, সমান হবে। তাহলে অনুপাত, একটা অনুপাত তৈরি করতে গেলে দুইটা রাশি লাগে। কয়টা রাশি? দুইটা রাশি। যেমন ওখানে লিখছিলাম 1 অনুপাত কত, 3, তাহলে দুইটা রাশি, এটা একটা রাশি, এটা একটা রাশি। তাহলে এরকম যদি আমরা সমান দেখাতে যাই, অনুপাত সমান, তাহলে অবশ্যই 4টা রাশির প্রয়োজন আছে। তাহলে এরকম আরেকটা লাগবে, সেটা হচ্ছে যেমন 2 অনুপাত কত, 3, এটা একটা অনুপাত, এটা একটা অনুপাত। এখন এই দুটো অনুপাতকে আমরা সমানুপাত বলবো কিনা বা সমানুপাতে প্রকাশ করা যায় কিনা, সেই ব্যাপারটা আমরা একটু জানবো, বা ওখান থেকে আমরা বুঝবো আসলে সমানুপাতটা কি। তো যেহেতু এখানে দেখে পেলাম আমরা যে সমান যোগ অনুপাত, অর্থাৎ এমন অনুপাত হবে যে অনুপাতগুলো দুইটা অনুপাতের মান পরস্পর সমান হবে, বা আমরা এভাবে বলতে পারি 7-এ পড়ে আসি সমতুল্য বা ভগ্নাংশ যেটাকে পড়ে আসছি, সে মোটামুটি এরকমই একটা ধারণা। সমতুল্য ভগ্নাংশ, যেহেতু এটা একটা ভগ্নাংশ, তার মানে দুইটা অনুপাত হবে, এইটা একটা অনুপাত, এই একটা অনুপাত, দুইটা অনুপাতের মানেই সমান হবে, বা দুইটা ভগ্নাংশের মান যদি একই রকম হয় বা দুইটা ভগ্নাংশ যদি সমতুল্য হয়, তখন তাকে আমরা সমানুপাত বলবো। বিষয়টা হচ্ছে এরকম, দেখি নেই। যেমন একটু আগে লিখছিলাম যে এখানে একটা জিনিস লিখছি, 2 অনুপাত হচ্ছে কত, 3। এরকম আরেকটা হতে পারে 4 অনুপাত হচ্ছে কত, 6। আমরা যদি সাংখ্যিকভাবে ক্যালকুলেটরে হিসাব করি বা ভগ্নাংশ আকারে যদি দেখাই, যদি আমরা ভগ্নাংশ আকারে দেখাই, তো অনুপাত হচ্ছে কত, 2-এর নিচে 3, অনুপাত একটা ভাগ, 2-এর নিচে 3, আর হচ্ছে 4-এর নিচে কত, 6। তাহলে দেখে নেই, কাটাকাটি করলে 2 হচ্ছে কত, 3, তাহলে এখানে হচ্ছে 2-এর নিচে 3, এখানে হচ্ছে কত, 2-এর নিচে 3। তাতে দেখা গেল এই যে ভগ্নাংশটা, এই ভগ্নাংশ দুইটার মান কিন্তু পরস্পর সমান। এই অনুপাতের ভগ্নাংশ যদি প্রকাশ করি তখন হবে এটা, আর এই অনুপাতকে যদি ভগ্নাংশে প্রকাশ করি তখন হবে এটা। তো তাতে দেখা যাচ্ছে যে দুইটা ভগ্নাংশে কি হচ্ছে, সমান, বা দুইটাকে আমরা সমতুল্য ভগ্নাংশ হিসেবে প্রকাশ করতে পারি, বা দুইটা ভগ্নাংশের মানের দিক দিয়েও সমান। তার মানে হলো এই একটা অনুপাত, এই একটা অনুপাত, এই দুইটা অনুপাতকে আমরা সমানুপাত হিসাবে প্রকাশ করতে পারি। যেখানে আমাদের চারটা রাশি আছে, এখানে দুইটা, এখানে দুইটা, 4টা রাশি। 2 অনুপাত 3 আমরা সমান চিহ্ন দিয়ে আপাতত লিখি, সেটা হচ্ছে কত, 4 অনুপাত হচ্ছে 6। তো এটাকে সমানুপাত যদি প্রকাশ করি 2:3 বা অনুপাত 3, এটাকে বলা হচ্ছে সমানুপাতিক চিহ্ন 4:6। এখানে কয়টা রাশি, একটা, দুইটা, তিনটা, 4টা, 1 2 3 4। ওই যে বললাম, এটা একটা অনুপাতের জন্য দুইটা রাশি, এটা একটা অনুপাতের জন্য দুইটা রাশি, টোটাল 4টা রাশি। সেই ক্ষেত্রে আমরা এটাকে বলবো প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি, এটা তৃতীয় রাশি, এটা হচ্ছে চতুর্থ রাশি। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এটা আমরা সংখ্যা দিয়ে হিসাব করলাম। এরকম আরো অনেকগুলো আপনাদের ইচ্ছা মতো আমরা তৈরি করতে পারবো। এখন এটাকে এভাবে না দিয়ে আমরা যদি এটাকে অন্যভাবে একটু ব্যাখ্যা করি, বীজগণিতিক রাশি দিয়ে, যেমন 4টা রাশি এ, বি, সি এবং হচ্ছে কত, ডি। এখানে হচ্ছে 4টা রাশি আছে, তাহলে এখানে দুইটার মধ্যে তুলনা, এ অনুপাত বি সমান সি অনুপাত ডি, বা সমানুপাতের চিহ্ন দিলেও হবে। আচ্ছা, তাহলে এটা কি লেখা যায়, এ বাই বি, অনুপাত মানে তো ভাগ, আর হচ্ছে কত, সি বাই ডি, এ বাই বি সমান সি বাই ডি। ওই যে, কারণ এই ভগ্নাংশের এই যে অনুপাতটা এর মানও যা, এই যে অনুপাতটা এর মানটাও তাই হলে সেক্ষেত্রে আমাদের এটা পেয়ে যাব। আচ্ছা, বা এটাকে আমরা অনুপাত আছে সেটাকে ভগ্নাংশ আকারে লিখতে পারি। এবার আমরা এটাকে এদিক দিয়ে যদি গুণ দেই, আর গুণ, তাহলে এর সাথে ডি গুণন, এ গুণন ডি, আর এদিক দিয়ে গুণ যদি দেই, বি গুণন কত হবে, সি, এ গুণন ডি সমান বি গুণন সি। তাহলে এটা কি, প্রথম রাশি, ডিটা হচ্ছে চতুর্থ রাশি, যে প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, চতুর্থ রাশি। তাহলে এ এর সাথে কার সম্পর্ক, তো গুণফলটা কার, ডি এর, তাহলে প্রথম রাশি গুণন চতুর্থ রাশি সমান বি হচ্ছে দ্বিতীয় রাশি গুণন সি হচ্ছে কত, তৃতীয় রাশি। এখান থেকে একটা সূত্র তৈরি হবে, সেই সূত্র হচ্ছে এরকম, যে প্রথম রাশি গুণন
চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি। এটা একটা সূত্রের মতো, আপনার অপশন থাকবে বা সেখান থেকে এই সূত্রগুলোকে প্রয়োগ করে আপনি নৈবিত্তিকে আপনাকে সেটা ফিল আপ করতে হতে পারে আর কি। এই সূত্র আমার অনেকবার কাজে লাগবে। তো এটা কোথায় থেকে আসলো, আমরা সেই ব্যাখ্যাটা কিন্তু আমরা পেয়েছি যে এই সূত্রটা কিভাবে আসছে। তাহলে সমানুপাতিকের জন্য আমাদের 4টা রাশি লাগবে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ। আর হচ্ছে সারসংক্ষেপ হচ্ছে যে এখানে 4টার মধ্যে প্রথম 2টা অনুপাত আর 2টা অনুপাত, এই 2টা অনুপাতের মান পরস্পর সমান যদি হয়, বা এই যদি ভগ্নাংশের কথাও বলি, যদি এরা পরস্পর সমতুল্য ভগ্নাংশ হয়, তবু তখন সেগুলোকে আমরা সমানুপাত বলতে পারবো। সমানুপাতিককে আমরা এখানে ডাবল অনুপাত দিয়ে প্রকাশ করতে পারি বা সমান চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারবো, দুইটা দিয়ে প্রকাশ করা যায়। আমরা এই সমানটাকে বেশি ব্যবহার করব এখানে, বা আমাদের বইয়েতে বেশি ব্যবহার দেওয়া আছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের সমানুপাতিকের বৈশিষ্ট্য। আমরা এখানে একটু কথা বলে নেব, যে কোনো একটা উদাহরণ একটু তৈরি করব। যেমনটা এমন হতে পারে 4:7 সমান চিহ্ন সমান, এখানে একটা শূন্য স্থান দিয়ে রাখলো, দিয়ে বলতেছে এখানে হচ্ছে 28। তো এই শূন্য স্থানে বা ফাঁকা ঘরে কত হবে? আপনার নৈবিত্তিকে এমন হতে পারে এভাবে, অথবা যদি এমন বলে যে প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ রাশির মান দেওয়া আছে, বা চতুর্থ রাশি এত, প্রথম এত, দ্বিতীয় এত, চতুর্থ এত, তাহলে সমানুপাতে তৃতীয় রাশিটা কত? এভাবে হতে পারে। তো এভাবে থাকার যেটাই থাক না কেন, আপনাকে এই সূত্রটা ফলো করতে হবে। আপনার কি দেওয়া আছে? প্রথম রাশি কত? 4, এটা কত? চতুর্থ রাশি, সেটা কত? 28, সমান দ্বিতীয় রাশি কত? 7, এটা হচ্ছে কত? তৃতীয় রাশি। তৃতীয় রাশিতে আপনি বের করবেন। তাহলে এটা আপনি তো বের করবেন, আমি ধরে নিলাম এটা হচ্ছে কত? এক্স, আপনার মানটা হতে পারে এক্স। এখন এটা হচ্ছে 7x, তাহলে আমরা এর 7xটাকে বাম পাশে নিয়ে আসলাম, সমান এখানে গুণ করব, বা এভাবে রাখতে পারি আপাতত, গুণ করার দরকার নেই যদি ক্যালকুলেটর না থাকে। এক্স 7 কি এখানে গুণ আছে? এই দিকে গেলে কি হবে? ভাগ হবে। 4 দ্বারা কাটলে কত হবে? 4। তাহলে 4 আর 4 গুণ করলে কত হবে? 16। তার মানে হচ্ছে এই শূন্য স্থানটা কত পাবো আমরা? 16 পাবো, বা এই শূন্য স্থানে তার মানটা হবে আমাদের 16। আচ্ছা, এই হচ্ছে আমাদের এখানকার এই সূত্রটাকে প্রয়োগ করে আমরা কিভাবে 3টা অনুপাত দেওয়া থাকতে পারে, আরেকটা কিভাবে বের করবো। অবশ্যই 3টা থাকবে, কখনোই এমনটাও হবে না যে 2টা আছে আর 2টা বের করতে বলবে, কখনো এরকম হবে না। শুধু আপনার 3টা থাকবে, আপনি যে কোনো একটা বের করতে পারেন বলবে। হয়তোবা দেখা যাবে যে আপনার এখানে আপনার গ্যাপ দিয়ে রাখছে, বা এই মানটা কত সেটা বের করে, এখানে 16ই দেওয়া আছে, ঠিক আছে? এইভাবে আপনার চাইতে পারে, শুধু আপনাকে এই সূত্রটা মনে রাখতে হবে, এই সূত্রটা মনে রাখলেই হবে। তো এই হচ্ছে আমাদের সমানুপাতিকের যে সংজ্ঞাটা বা যে বিষয়টা, মোটামুটি এরকম বিস্তারিত আমরা বলে ফেলছি। এরপরে হলো ক্রমিক সমানুপাতিক আছে। তো যেহেতু এই সমানুপাতিক, বা এখানে একটা সমানুপাতিক, এখানে একটা সমানুপাতিক, তো সমানুপাতিক অতিরিক্ত হিসেবে হচ্ছে আমাদের ক্রমিক। তো সমানুপাতিক মানে বলাই হচ্ছে যে কোন সমানুপাতিকে আমাদের 4টা রাশি লাগবে। কয়টা? 4টা। সেটা ওই আগের মতো করে ধরে নিলাম এ, বি, সি আর হচ্ছে কত? ডি। এখন এ অনুপাত বি সমান সি অনুপাত ডি, যদি এরকম হয়, এ অনুপাত বি সমান সি অনুপাত ডি, এটাকে বলা হচ্ছে সমানুপাত। এখন এই সমানুপাতকে আমরা ক্রমিক সমানুপাতে কিভাবে বলবো, বা আমরা কেন ক্রমিক সমানুপাত বলবো, তার শর্তটা কি? শর্তটা হচ্ছে এরকম, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে দ্বিতীয় রাশি, আর এটা হচ্ছে তৃতীয় রাশি। এটা দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়। এখন দ্বিতীয় এবং তৃতীয় যদি পরস্পর সমান হয় বা একই যদি হয়, 2 নম্বর রাশির মান আর 3 নম্বর রাশির মান যদি পরস্পর একই হয়, তখন যে অনুপাতটা তৈরি হবে বা সমানুপাতটা তৈরি হবে, তখন আমরা সেটাকে আমরা ক্রমিক সমানুপাতিক বলতে পারি। কি রকম? এ অনুপাত বি সমান, তখন আর সি থাকবে না, সি এর জায়গায় আমি কি লিখবো? বি এ লিখবো। বললাম যে এই দুটি একই রকম হতে হবে,
তাহলে সি আর সি এর দরকার নেই, আমরা সিটাকে রিপ্লেসমেন্টে আমরা বি দিলাম। অনুপাত এটা হবে কত, ডি। এই দুইটা একই রকম যখনই হবে তখন এই পুরো সিস্টেমটাকে বা পুরো অনুপাতটাকে আমরা ধারাবাহিক অনুপাত বলতে পারবো। আচ্ছা, একটু ভাগ অনুপাতে দেখাই। ভগ্নাংশে এ বাই বি সমান হচ্ছে কত, বি বাই ডি। এ বাই বি, বি বাই ডি। এই যে এটা যদি আমরা এভাবে লিখতে পারি, এটা এটা হচ্ছে বি বাই ডি। এটা একটু আড়াআড়ি গুণ করে নিই। আমরা যদি এদিক দিয়ে গুণ করে নিই, বি 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 হবে বি স্কয়ার, এ আর ডি গুণ করলে হবে এ ডি। এখান থেকে দেখা যাচ্ছে বি বি গুণ করলে বি স্কয়ার, এ আর ডি যদি এদিক দিয়ে গুণ করি তাহলে এ ডি। তাহলে বি স্কয়ার সমান এ ডি, এই শর্ত যদি হয় সেক্ষেত্রে কিসের ক্ষেত্রে, এখানে এ লিখছিলাম, এ বি লিখছি, আর হচ্ছে কত, ডি। তার মানে এখানে সি কিন্তু নাই। আচ্ছা, এখানে আমরা এবার ওইটাকে লিখবো মাঝখানে, যেহেতু একটা অক্ষর নাই, এ বি ডি হইলো, আমরা এ বি সি এই তিনটা নিয়ে কাজটা করি, দেখি সেক্ষেত্রে কি হয়। এ বি সি, তাহলে এ বি এবং কত সি, এই বিটা হচ্ছে কি মাঝের রাশি, বিটা হচ্ছে মাঝের রাশি। তাহলে এক 2 নম্বরে তো থাকবে, 3 নম্বরে তো থাকবে। যদি অনুপাতে দেখাই কিরকম, এ অনুপাত বি হচ্ছে 2 থাকলো, সাথে 3ও তো থাকবে, বি অনুপাত সি। তাহলে এআই কি থাকবে, 1 নম্বরের সাথে অনুপাত তৈরি করবে, 4 নম্বরের সাথে থেকে অনুপাত তৈরি করবে। যে কথাটা বললাম, এই দুইটা মান যদি একই রকমের হয় তখন সেটাকে আমরা ক্রমিক সমানুপাতিক বলতে পারি। তাহলে দেখেন, এ বাই বি সমান বি বাই সি। এটা যদি আড়াআড়ি গুণ করি, বি স্কয়ার সমান কত, এসি। তো যেখানে বললাম বি স্কয়ার সমান এডি, আর এখানে ওইটা বি স্কয়ার সমান কত, এসি। কখন, যদি এ বি সি হয়, আর বি স্কয়ার সমান এডি, তখন কি লিখছিলাম, এ বি আর হচ্ছে কত, ডি। তো যদি কখন এরকম থাকে যে অনেক সময় আমরা নৈবিত্তিক প্রশ্নে বা সৃজনশীলে কোথাও কোথাও দেখেছিলাম যে প্রমাণ করে, কোন একটা উদ্দীপক দিয়ে বলছে প্রমাণ করো যে এবিসি একটি ক্রমিক সমানুপাতিক। তো এবিসি যদি ক্রমিক সমানুপাতিক প্রমাণ করতে যায় তাহলে আমাকে এই কাজটা করতে হবে যে বি স্কয়ার সমান আমাকে এসি আনতে হবে। যদি আমি সমাধান করে বি স্কয়ার সমান এসি আনতে পারি তখন ওটাকে আমি এভাবে লিখতে পারবো, ওইটাকে আমি এটাকে সাজিয়ে লিখতে পারবো, এ বাই বি সমান বি বাই সি। এটাকে আমি এভাবে লিখতে পারবো। তার মানে হচ্ছে এ অনুপাত বি সমান বি অনুপাত সি। ওই যে বি আর সি পরস্পর, বি বি দুই জায়গায় আছে, তার মানে এখানে এ বি সি হবে কি ক্রমিক সমানুপাতিক। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি আমাদের ক্রমিক সমানুপাতিকের ব্যাখ্যাটা। আরেকটা হচ্ছে ধারাবাহিক অনুপাত, এটা আমাদের নৈবিত্তিকে লাগে এবং হচ্ছে 11.2 যে প্রশ্নমালাটা আছে সেখানে আমাদের খুব কাজে লাগে। তবে আমরা ক্লাস 7-এ কিন্তু এটা যথেষ্ট পরিমাণে আমরা এটা প্রয়োগ করছি বা আমরা কাজ করছি ধারাবাহিক সমানুপাতের। এখন একটু দেখে নেব ধারাবাহিক সমানুপাতটা আসলে কেমন। যেমন এ অনুপাত বি সমান হচ্ছে 2:3, আবার বি অনুপাত সি সমান হচ্ছে 6:5। এই দুইটা দিয়ে আগে বলি, তারপর তিনটা আরো নেবো আমরা। এখানে একটা জিনিস দেখে খুব ভালো করে শোনেন, এ অনুপাত বি এখানে কি আছে, বি আছে, আর বি অনুপাত সি এখানে কি আছে, বি আছে। এই বি তার আনুপাতিক মান হচ্ছে কত, 3, আর এই বি এর আনুপাতিক মান হচ্ছে কত, 6। তার মানে দেখেন, এই বি এর আনুপাতিক মান 3 আর এই বি এর আনুপাতিক মান 6। এই বি অনুপাতটার কোথায় আছে, 2 নম্বরে, 2 নম্বরে। আর এই অনুপাতটার বি এর মান কোথায় আছে, 1 নম্বরে। তো এই ধারাবাহিক অনুপাত যখন আমরা প্রকাশ করব তখন আমাকে এটা খেয়াল রাখতে হবে, এই 2 বি যে আছে, 2 জায়গায় বি নেওয়া যাবে না, বা 2 জায়গার বি একখানে করতে হবে। তাহলে একখানে কখন করব, যদি আবার তাদের মান দুটো একই রকমের হয়। এখন আমাদের চিন্তা করতে হবে যে এখানে 3 আর এখানে কত, 6। তাহলে এইখানে এই দুইজনের মান আমাকে একই রকমের তৈরি করতে হবে। এখন একই রকমের তৈরি করতে গিয়ে আমাকে যদি চিন্তা কত গুণ দিতে হবে,
অবশ্যই এখানে 6 আছে, তার মানে এটা হচ্ছে 3। তাই আপনি অবশ্যই এটাকে ব্যালেন্স করতে গেলে বা এটা সমান করতে গেলে আপনি অবশ্যই 2 গুণ দিবেন বা 2 গুণ দিতে হবে। 2 গুণ দিলে 3 দুগুণে 6। এখন গুণটা শুধু এর সাথে হবে না, গুণটা তখন এর সাথেও দিতে হবে। অর্থাৎ 2 যখন গুণ দিবেন তাহলে পুরোটার সাথে গুণ দিতে হবে। আর এখানে কত গুণ দিবেন? 1 গুণ দিবেন, কারণ এখানে তো গুণ দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো 2 গুণ দিলে তো 6 মিলে যায়, তাহলে এটার সাথে আর ওই এক্সট্রা কোনো সংখ্যা গুণ করার প্রয়োজন নেই। বড়জোর আপনি চাইলেই 1 গুণ করে দিতে পারেন, কারণ 1 গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না। তখন দেখেন এ অনুপাত বি সমান কি লিখবেন? 2 দুগুণে 4 অনুপাত 3 দুগুণে 6, এটা একটা। আর হচ্ছে দেখেন বি অনুপাত সি যখন হবে তখন 6 তো 6 থাকলো, অনুপাত হচ্ছে কত? 5। তাহলে দেখা যাচ্ছে দেখেন এখানে এই দুই জায়গায় বি এর মানটা কি হচ্ছে? সমান। দেখেন তো 6। তার মানে এটাকে তখন একসাথে যখন লিখবো এ অনুপাত বি অনুপাত সি সমান হবে কত? তাহলে 4 অনুপাত 6 অনুপাত 5। এইটাকে হচ্ছে আমাদের ধারাবাহিক অনুপাত। ছিল কয়টা অনুপাত? 2টা। তৈরি করলাম কয়টা? একটাতে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে আমাদের ধারাবাহিক অনুপাত। এখন এই সেই ধারাবাহিক অনুপাতে আমি তো এখানে 2টা অনুপাত দিয়ে প্রকাশ করছি, এখন 3টাও থাকতে পারে। তো সিস্টেম এভাবেই আসবে। আচ্ছা দেখে নি 3টা যদি থাকে তখন কেমন হবে। সবগুলো নৈবিত্তিকের মতোই আসে সাধারণত। এ অনুপাত বি সমান হচ্ছে, আচ্ছা ছোট্ট করে নেই, 2 অনুপাত হচ্ছে 3। বি অনুপাত সি সমান হচ্ছে 6 অনুপাত 7 দিলাম। সি অনুপাত ডি, এখানে 7 যেহেতু আছে তো এখানে আচ্ছা দিলাম 7, দিয়ে আমরা এখানে 8 নিলাম। আচ্ছা এবার যে কাজটা করব, এই জায়গায় কিন্তু দেখা যাবে যে বি বি, তার মানে এখানে 2 3, এটা কত আছে? 6। তার মানে এটার সাথে 2 গুণ করলে আমার কি হবে? ব্যালেন্স হবে। আচ্ছা হোক, এখানে একটা কিভাবে লিখবো, এটাকে আমরা এইখানে বা দিয়ে লিখতে পারি। যেহেতু আমি বুঝতেছি 2 দ্বারা গুণ দেবো, তাহলে হচ্ছে কত? 4 অনুপাত 6। এখানে 1 দ্বারা গুণ দেবো মানে 6 অনুপাত কত হচ্ছে? 7, বা 7 অনুপাত হচ্ছে কত? 8। তাহলে দেখা যাবে এখানে বি এর মান কত? এখানে এটার সাথে এটা কি? এটা হচ্ছে বি এর মান, আর এটা হচ্ছে আমাদের সি এর মান। একসাথে যদি লিখি এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি, তাহলে 4 অনুপাত 6 অনুপাত 7 অনুপাত 8। এই হচ্ছে 4টা রাশির ধারাবাহিক অনুপাত। আর এভাবেই আমাদের এই ধারাবাহিক অনুপাতগুলো করতে হবে বা মেলাতে হবে। অনেক নৈবিত্তিকে আমার পরীক্ষা থাকে, বা আমাদের ওই যে বললাম না যে আপনাদের যারা চাকরি প্রিপারেশন নেই বা দিচ্ছি, অনেক সময় এই বিষয়গুলো কিন্তু আমাদের থাকে, যেটাকে ধারাবাহিক অনুপাত কত হতে পারে। আরেকটা বিষয় বলি, এ বি সি ডি এরকম অনুপাত দেওয়া আছে। এখন আপনার এরকম দেওয়া থাকার পর আপনাকে বলবে এ অনুপাত সি কত, এরকম দিছে 3টায় দিয়ে আবার বলছে এর সাথে সি এর সম্পর্ক কি বা কেমন হতে পারে। তাহলে আপনাকে অবশ্যই এই জায়গাটা তৈরি করতে হবে। করার পর এ এর সাথে কত? সি, তার মানে হচ্ছে 1 নাম্বারের সাথে 3 নাম্বারের, তাহলে 4 অনুপাত কত হবে? 7। ঠিক আছে, বা এর সাথে ডি এর কথা বলতে পারে, তো 1 নাম্বারের সাথে 4 নম্বরের সম্পর্কটা কেমন? তাহলে এ অনুপাত ডি, সেটা হচ্ছে 1 এ কত? 4, আর শেষে কত? 8, 4 অনুপাত 8। সেটাকে আমরা 4 এখানে গুণ অবস্থায় আছে, সাধারণ গুণিতক, তার মানে 1 অনুপাত 2 ও লেখা যেতে পারে বা অপশনে থাকলে লেখা যাবে। তো এই হচ্ছে আমাদের ধারাবাহিক অনুপাত। আচ্ছা এই ধারাবাহিক অনুপাত তো আমাদের মোটামুটি ধারণা হলো। আরেকটা জিনিস থাকে এক অনুপাত বা একক অনুপাত, যেটা সেটা হচ্ছে ওই যে আমরা বললাম না যে পূর্ব রাশি আর উত্তর রাশি, দুইটা রাশির মান যদি একই রকমের থাকে, একই রকমের হয়, যেমন হচ্ছে 2 অনুপাত 2, এগুলোকে বলা হচ্ছে আমাদের একক অনুপাত। একক অনুপাত। হ্যাঁ, আরেকটা বিষয় আছে দ্বি গুণানুপাত। গুণানুপাত, যেমন
2 এবং হচ্ছে কত 7, এর দ্বিগুণানুপাত যেটা হবে দ্বিগুণানুপাত, তো এর বর্গ 2 এর বর্গ কত 4 অনুপাত 7 এর বর্গ কত হচ্ছে 49, অর্থাৎ এই 2 অনুপাত 7 এর দ্বিগুণানুপাত হচ্ছে 4 অনুপাত 49। যে সংখ্যা অনুপাতটা দেওয়া থাকে তার বর্গমূলটাই হচ্ছে আমাদের বর্গটা হচ্ছে তার দ্বিগুণানুপাত। মোটামুটি এই কয়েকটাই হচ্ছে আমাদের ওখানকার অনুপাতের বিষয়গুলো। এরপর আমাদের মূল যে বিষয়টা সেটা হচ্ছে যেটা আমরা এখানে এই আমরা 9-10 এ অঙ্ক করতে গিয়ে প্রয়োগ করবো, এগুলো সবগুলো মোটামুটি ছিল নৈবিত্তিকের ক্ষেত্রে। হ্যাঁ, এখন আমাদের লাগবে এই অনুপাতের যে রূপান্তর গুলো বা ধর্মগুলো যেটা সেটা হচ্ছে একান্তর, বিপরীতকরণ, যোজন, বিয়োজন এবং হচ্ছে কত যোজন বিয়োজন, আরেকটা সূত্র আছে আর কি। আমরা একান্তরকরণটা একটু দেখে নেব। একটু আগে বলছিলাম যে এ বি সি ডি এই চারটা হচ্ছে আমাদের রাশি, এই চারটা রাশিকে যদি অনুপাতে দেখাই, এ অনুপাত এ একবারে যদি লিখি এভাবে লিখবো, সি বাই কত হচ্ছে ডি। ভালো করে খেয়াল করি, এ এর নিচে বি, সি এর নিচে ডি, এটাকে বলা হচ্ছে একান্তরকরণ। যেটা করব আমরা একদম কোনাকুনি রিপ্লেসমেন্ট, অর্থাৎ এ যাবে যখন ডি এর ঘরে তখন ফাঁকা হয়ে যাবে, তখন ডি আবার চলে যাবে এ এর ঘরে। দেখেন এটা কত বি, উপরে হচ্ছে কত সি, আমি এই দুইজনে রিপ্লেস করব। এখানে বি এর উপর ফাঁকা রাখছি কারণ এই এটাকে আমি সরাবো, সরায় কোথায় দেব, এই যে এখানে দেব, অর্থাৎ কোনাকুনিতে এ যাবে এখানে আর এ আসবে এখানে, এটাকে বলা হচ্ছে আমাদের একান্তরকরণ। তার মানে এখানে হবে কত আমাদের ডি, ডি বাই বি সি বাই এ, অথবা উল্টা দিক দিয়ে ঘুরতে পারে, যেমন এ বাই বি সমান সি বাই ডি, বা এমন হতে পারে আমি এটাকে এখানে দিতে পারি আর এটাকে আমি নিচে আনতে পারি, যেমন হচ্ছে এ বাই সি বি বাই ডি, একই জিনিস, একইভাবে আমরা কাজগুলো করতে পারবো। এটা এখানে গেছে, এটা এখানে আসছে, ডি বাই বি, ডি বাই বি সি বাই এ, নিচে হচ্ছে, ঠিক আছে। এভাবে আমরা এটাও করতে পারি এটাও করতে পারি, তবে এটা হচ্ছে আমার অঙ্কের উপর ডিপেন্ড করবে, অঙ্কটা দেখে আসলে বুঝতে হবে আসলে আমরা কোনটাকে একান্তরকরণ করলে আমার কাজটা সুবিধা হবে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের বিপরীতকরণ বা ব্যস্তকরণ, যেটাকে বলা হচ্ছে খুবই সহজ জিনিস, এগুলো ব্যাখ্যা দেওয়া আছে, আমরা ওইভাবে না করে জাস্ট এমনি মনে রাখবো আর কি। বিপরীতকরণ মানে উল্টে দেব, যেমন হচ্ছে এর নিচে বি, কারণ বি যাবে উপরে এ আসবে নিচে, সি উপরে আছে ডি আছে নিচে, তাহলে ডি যাবে উপরে নিচে আসবে কত সি, এটা হচ্ছে আমাদের বিপরীতকরণ বা ব্যস্তকরণ। যোজন, তাই ওই আগের মতো করে এ বাই বি সমান হচ্ছে সি বাই কত ডি। তো যোজনের ক্ষেত্রে ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে লব যোগ হর, কি হবে লব যোগ হর, নিচে হর থাকবে, ডান পাশে হবে লব যোগ হর, নিচে হর কিন্তু থাকবে, এটা হচ্ছে শুধুমাত্র যোজন। তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম, এই যোজনের ক্ষেত্রে কি হবে কমপক্ষে দুইটা সাইড তো থাকবে, কারণ যেহেতু সমানুপাত মানে বাম পক্ষ ডান পক্ষ দুইটাতে থাকবে। এখন কমপক্ষে একটা পক্ষে ভগ্নাংশ থাকতেই হবে, আর এক পাশে ভগ্নাংশ নাও থাকতে পারে, কিন্তু এক পাশে আপনার ভগ্নাংশ থাকতে হবে, না থাকলে ওই যোজন বিয়োজন করার কোনো প্রশ্নই আসবে না। যদি এমন হয় যে দুই পক্ষেই সরল সংখ্যা মানে কোনো ভগ্নাংশ নাই, তার মানে এখানে যোজন বিয়োজন করার প্রশ্নই আসবে না। ওই জন্য বলছেন যে কমপক্ষে একটা সাইডে যেন আমার ভগ্নাংশ থাকে, তবে আমাদের প্রয়োজন বোধে আমরা সেই যোজন বা বিয়োজন সেটা আমরা করতে পারবো। আচ্ছা, এই জায়গা থেকে যে কাজটা হবে, এখানে ব্যাখ্যাটা দিয়েছে, আমি একটু বলে দিই ব্যাখ্যাটা কেমন আসলে হবে। সেটা হচ্ছে এরকম, উভয় পক্ষে আমরা কোনো সংখ্যা যোগ বা বিয়োগ করতেই পারি, অর্থাৎ দুই পক্ষে এক যোগ দেওয়ার কথা বলা হয়েছে। তো এই পাশে এক, ও পাশে এক, দুই পাশে এক যোগ দিলাম, যোগ দিয়ে আমরা লসাগু যে সিস্টেমটা সেটা আমরা করতে পারি, যেমন এক হবে, তো বি আর ওয়ান এর লসাগু বি, তো নিয়ম হচ্ছে এই লসাগুটা বি দ্বারা ভাগ দিলে ওয়ান হয়, ওয়ান আর এ গুণ করলে এ, আর ওয়ান দ্বারা বিয়োগ ভাগ করলে হবে বি, বিয়োগকে বি। একইভাবে সি প্লাস ডি, তার নিচে কত ডি। তাহলে আমরা দেখি যে কথাটা বললাম, এটা এখানে কি লব
আর এটা কি হর। তো দেখেন তো হয়েছে কিনা, লব যোগ হর নিচে হচ্ছে হর সমান লব হর, লব যোগ হর নিচে হচ্ছে কি হর। এটা হচ্ছে আমাদের যোজনের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস খেয়াল রাখতে হবে। আচ্ছা, বিয়োজনের ক্ষেত্রে কি হবে, সেম ভাবে শুধুমাত্র হবে a মাইনাস বিয়োজনে হচ্ছে বিয়োগ, যোজনে হচ্ছে যোগ, বিয়োজনে হচ্ছে বিয়োগ, ওটা যেমনটাই এটাও তেমনটাই। এই যে যোজন, তারপর হচ্ছে কত বিয়োজন, এই জায়গা থেকে এই যে এ আগেরটা যোজনে ছিল a প্লাস বি যোগ সি প্লাস ডি, নিচে এটা বিয়োজনের হচ্ছে a মাইনাস বি, নিচে হচ্ছে বি সি মাইনাস ডি বাই ডি। এইখানে এই দুইটাকে মিলিয়ে যখন একসাথে যোজন বিয়োজন করবে সেটা তৈরি করা যায়। সেটা কিভাবে তৈরি করছে এই ব্যাখ্যাটা একটু বলি আমি। এটা 1 নাম্বার, হচ্ছে কত 2 নাম্বার। যদি দিয়ে থাকি তাহলে 1 নংকে ভাগ করব কত দ্বারা, 2 নং দিয়ে। তাহলে দেখে নেই a প্লাস বি বাই বি, নিচে হচ্ছে a মাইনাস বি বাই বি সমান সি প্লাস ডি বাই ডি, সি মাইনাস ডি বাই ডি। ঠিক আছে, তাহলে এখানে দেখেন এটা জটিল ভগ্নাংশের এইটা নিচের বি আমরা কেটে দিতে পারি, বা উল্টায় দিলে আমরা কেটে দেওয়া যাবে। আচ্ছা দেখি একটু, a প্লাস বি এর নিচে কত বি, এই ভগ্নাংশের বিটা উল্টে যাবে, উপরে যাবে বি, নিচে হবে কত a মাইনাস বি। একইভাবে সি প্লাস ডি বাই ডি, উপরে যাবে ডি, নিচে হচ্ছে সি মাইনাস ডি। তাহলে এটা কাটলাম, এখান থেকে এটাও কাটলাম, তাহলে লেখা যাবে a প্লাস বি, নিচে হচ্ছে a মাইনাস বি, সি প্লাস ডি, সি মাইনাস ডি। এই হচ্ছে আমাদের যোজন এবং বিয়োজন, এবং সব থেকে এই জায়গাটা আমাদের বেশি ব্যবহার হবে গণিতে এবং এই অঙ্কে। ঠিক আছে, সেটা আমি আবারও একটু ভালো করে লিখে দিই আপনাদের, যেটা হবে তো ভগ্নাংশের এরকম থাকবে, লবও থাকবে হরও থাকবে, আপনার কমপক্ষে দুইটা পক্ষে থাকতে হবে, বাম এবং ডান। তবে এক পক্ষে আপনার ভগ্নাংশ নাও থাকতে পারে বা পূর্ণ সংখ্যা x এরকম থাকতে পারে, সেক্ষেত্রে আপনার নিচে 1 ধরে কাজটা করতে হবে। তো নিয়মটা হচ্ছে এরকম, লব যোগ হর আর হবে লব বিয়োগ হর, এটা হচ্ছে আমাদের যোজন। আর হচ্ছে লব বিয়োগ হর, লব যোগ হর, এটা হবে লব বিয়োগ হর। ঠিক আছে, সবসময় এটাকে আমার খেয়াল রাখতে হবে। অবশ্যই দুইটা সাইড থাকতে হবে এবং কমপক্ষে একটাতে ভগ্নাংশ থাকতে হবে যেখানে লব এবং হর থাকবে, আদারওয়াইজ এই সূত্রটা আমাদের প্রয়োগ করা কোনো প্রশ্নেই আসবে না। এটা হচ্ছে আমাদের যোজন বিয়োজন। আরেকটা আছে যে একাধিক অনুপাত যদি থাকে, তো প্রত্যেকটা অনুপাতের মানগুলো, যেটা কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে লবগুলোর যোগফল এবং হরগুলোর যোগফলের অনুপাত পরস্পর সমান। সেটা আমি ব্যাখ্যাটা দেই। একাধিক অনুপাত থাকতে পারে, সেটা হলো এরকম, এর নিচে বি সমান হচ্ছে সি এর নিচে ডি সমান হচ্ছে ই এর নিচে এফ সমান হচ্ছে জি এর নিচে এস। অর্থাৎ এটা তিন সব কটা 1 2 3 4, মানে এই অনুপাতের মান, এই অনুপাতের মান, এই অনুপাতের মান এবং এই অনুপাতের মান, সবগুলো অনুপাতের মান কি হবে যদি সমান হয়, সেই ক্ষেত্রে প্রত্যেকটা অনুপাতের মানটা কেমন হবে, সেটা হচ্ছে লবগুলোর যোগফল a প্লাস সি প্লাস ই প্লাস জি, আর এখানে হচ্ছে বি প্লাস ডি প্লাস এফ প্লাস এইচ। এই অনুপাতের মানটা হবে এটা, এই অনুপাতের মান এটা, একই কথা, যেহেতু সবগুলো অনুপাতের মান সমান, সেটা আমরা এভাবে বের করতে পারি। যেমন দেখেন উদাহরণ যদি দেই, 2 এর নিচে 3 সমান 6 এর নিচে 9 সমান 4 এর নিচে 6 সমান 9 এর নিচে 3 আছে, 9 2 দ্বারা, আচ্ছা 9 দিলে একটু ভুলে গেল, কত নেওয়া যায় 12, আর হচ্ছে 18, এভাবে নেই। হ্যাঁ, তাতে দেখা যায় প্রত্যেকটা অনুপাত একই রকমের হবে। এখন এই মানটা আসলে কেমন হবে, কত হবে, সেক্ষেত্রে যেটা বলা হচ্ছে 2 6 4 এবং কত 12, আর 3 9 6 এবং কত 18। দেখি ক্যালকুলেশনে কত আসে। তাহলে এখানে আছে 6 হচ্ছে 10 12 22 23 24,
উপরে হচ্ছে 24, নিচে হচ্ছে 12, আর 18 হচ্ছে 30, 36, নিচে হবে 36। অর্থাৎ দেখি এই সবগুলো সংখ্যা যোগ করলে হবে 24, সবগুলো সংখ্যা যোগ করলে হবে 36। ওই ভাগ করেন, 12 দেখুন 24, 3 12 36, অনুপাত কিন্তু 2 এর নিচে 3 তার মানে হচ্ছে কি প্রত্যেকটা অনুপাত কিন্তু 2 এর নিচে 3 হবে। এটা সংখ্যা দিয়ে এরকম না, যদি কখনো অজানা রাশিতে থাকে তখন আমার বলবে যে এটা প্রত্যেকটা অনুপাতের মান কেমন হতে পারে বা মানটা কেমন হবে সেটা আমাদের বের করো। এই ধরনের অঙ্ক আমাদের দুইটা আছে, একটা উদাহরণে আছে আর একটাই সম্ভবত আছে, উদাহরণে একটা অঙ্ক আছে আর কি। এই হচ্ছে আমাদের এখানকার মৌলিক জিনিসগুলো। এই মৌলিক জিনিসগুলোর সাপেক্ষে আমাদের নৈমিত্তিক, সৃজনশীল সবই আমরা এখান থেকে পাবো। আর একটা জিনিস আছে 11.2 এ গিয়ে সেটা কাজে লাগবে, সেই সূত্রটা একটু লিখে দেই। এটা এমন হতে পারে যেমন হচ্ছে একটা ব্যবসা বা একটা কারবার 3 জন বা 4 জন বন্ধু নিয়ে শুরু করছে। তো সেই ব্যবসাটা দেখা যায় লাভও হতে পারে, লসও হতে পারে। যদি লাভ হয় তো লাভের পরিমাণটা কি সমানভাবে, অর্থাৎ একটা ব্যবসা শুরু করছে এক একজন এক এক রকম অ্যামাউন্ট দিয়ে, মানে এক একজন এক এক পরিমাণ মূলধন দিয়ে শুরু করছে, কিন্তু লাভ যখন হবে বা ক্ষতি যখন হবে তখন সমান সমান করে তো টাকা কেউ নেবে না। অর্থাৎ সবাই চাবে তার নিজস্ব যে যেটা হলো প্রয়োগ করছে, যে মূলধনটা দিচ্ছে সেই মূলধনের সাপেক্ষে সে লাভের পরিমাণটা নেবে। তো সেই জায়গা থেকে একটা সূত্র তৈরি করা হয়েছে, যেমন হচ্ছে সূত্র হচ্ছে এরকম। আচ্ছা, এ বি সি 3 জন ব্যক্তি একটা কারবার শুরু করছে বা ব্যবসা শুরু করছে। তারা মূলধন দিচ্ছে এরকম, একজন দিচ্ছে 500 টাকা, একজন দিচ্ছে 700 টাকা, একজন দিচ্ছে আমাদের 1200 টাকা, এভাবে ব্যবসাটা শুরু করছে। এখন তাতে দেখা গেছে সবগুলো মিলেই 19 5 24, তো তাতে দেখা গেল যে 600 টাকা লাভ হয়েছে মাত্র। তো এই 600 টাকা তারা কিভাবে ভাগ করে নেবে? ঠিক আছে, এই ভাগ করে নেওয়ার যে সূত্রটা সেটা বলা হচ্ছে, এখানে হচ্ছে মোট পরিমাণ। এটা হবে কি মোট পরিমাণ, সেটা হচ্ছে লাভের পরিমাণ হতে পারে বা ক্ষতির পরিমাণও হতে পারে। মোট পরিমাণ এটাকে এর দিতে পারি, আমরা জানি এর বলতে কি গুণ, এটা গুণ হিসেবে ব্যবহার হবে। এটা হচ্ছে নিচে একটা ভগ্নাংশের একটা দাগ, সেক্ষেত্রে হচ্ছে এখানে যেমন হবে যে অনুপাত, এই যে টাকাটা দিল এই টাকার সংখ্যাটাকে অনুপাতে প্রকাশ করতে হবে। অর্থাৎ 500 অনুপাত 700 অনুপাত 1200, এই অনুপাতের সাপেক্ষে দেখা যায় 5 অনুপাত 7 অনুপাত 12। সেই জায়গা থেকে এখানে যে সূত্রটা দাঁড়াবে সেটা হচ্ছে অনুপাতগুলোর যোগফল। এই যে অনুপাতগুলো পাইলাম তার যোগফল, অনুপাতের যোগফল বা অনুপাতগুলোর যোগফল, দুইটাও হতে পারে তিনটাও হতে পারে। তো দুইটার ক্ষেত্রে আমরা 2 লিখি, বা তিনটার ক্ষেত্রে 3 লিখতেই পারি, বা ওটা না লিখে ভাবে লিখবো যে অনুপাতগুলোর যোগফল কয়টা থাকে থাক, 2টা থাক 3টা থাক বা 4টে থাক, ওভাবে লিখবো। আর উপরে কি হবে? উপরের হবে যারটা বের করব তারটা, অর্থাৎ এটা যদি বলি এর অনুপাত, এর অনুপাতিক সংখ্যা কত 5, তাহলে এখানে লিখবো যে আনুপাতিক সংখ্যা, আনুপাতিক সংখ্যা কারটা, যারটা বের করব। এখন যদি বলি এর লাভের পরিমাণ, এর লাভের পরিমাণ সেটা কেমন হবে? মোট লাভ কত 600 কথা বলছিলাম, 600 এর অনুপাতগুলোর যোগফল, এই অনুপাতগুলোর যোগফল হলে কত হবে 24, 19 5 24। আর কার বের করব এ, তার আনুপাতিক সংখ্যা কত 5। তো এটা কাটাকাটি করলে যা হয় আর কি, যেমন হচ্ছে 12 দুগুণে 24, 5 12 60 50, এটা দিলে হবে কত 25, 5 25 125 টাকা। কে পাবে লাভে? এ পাবে লাভের যে অংশটুকু সেটা হচ্ছে 125 টাকা। একইভাবে বি এর লাভের পরিমাণ পাবে 600 এর, ওই একই কথা, আনুপাতিক সংখ্যা 24, সরি অনুপাতগুলোর যোগফল, এই সূত্র অনুসারে লিখব 24, এবং বি এর আনুপাতিক সংখ্যা কত 7, এভাবে হিসাব করে যা হয় আর কি 175 টাকা।
এভাবে সি এরটাও বের করতে হয়। এই নিয়মটা মোটামুটি 11.2 এ গিয়ে আমাদের একটু কাজে লাগবে। তো এই ছিল মোটামুটি এই 11 অধ্যায়ের সংক্ষিপ্ত যে বিষয়গুলো, বেসিক জিনিসগুলো সেটা। আপনারা অবশ্যই আমি এই ক্লাসটা আপনারা অবশ্যই পুরোপুরি দেখবেন, দেখার অনুরোধ করব। আপনি এগুলো যদি দেখেন মোটামুটি নৈবিত্তিকের জন্য বা পুরো অধ্যায়টার জন্য আপনার অনেকটা সাপোর্ট দিবে আর কি। বেসিক ধারণাগুলো ছিল আপনাদেরকে সামনে উপস্থাপন করছি। আপনারা একটু বাসায় পুরো ক্লাসটা দেখার চেষ্টা করবে এবং যেগুলো সূত্রগুলো বইয়ে দেওয়া আছে, এখানে আমি করাইছি, সেটা আপনারা দেখবেন, বোঝার চেষ্টা করবেন, মনে রাখার চেষ্টা করবেন, সেই অনুযায়ী আমরা প্রয়োগ করব। আজকে এই পর্যন্তই। আমরা আগামী কোনো এক ক্লাসে এই 11.1 এর যে অঙ্কগুলো আছে সেগুলো করার চেষ্টা করব। আমি এই ক্লাসটা হয়তোবা লাইভেও দিতে পারি, এমনি সরাসরিও দিতে পারি, আপলোড করে ক্লাস নিয়ে। আপনাদের সবসময় আমার সাথেই থাকবেন, থাকলেই অথবা আপনার মেসেজগুলো পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।